সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ। পরিচালক সহ ৩৭ জন একই গ্রামের, আছে এক পরিবারেরই ৫ সদস্য। তদন্ত করছে দুদক। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওখানকার ৩ জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলো মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে। নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। ৫ দিনের রিমান্ডে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। পথচারী মুন্না হত্যা মামলায় ১৫ দিনের হেফাজত চেয়েছিল পুলিশ। সহজে প্রবেশ করো, তুমি কতগুলি আমল করলে সহজে জান্নাতে প্রবেশ করা যাবে। ফজরের পর ইমান আকিদার বয়ানের শুরু হয় বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। খিত্তায় খিত্তায় চলছে তালিমের আমল। ইজতিমা হচ্ছে, এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। যে একটা ভয় ছিল মানুষের মধ্যে যে এখানে হয়তো বা কোনো কিছু হবে, আলহামদুলিল্লাহ সেই ধরনের কোনো সংঘাত ঘটেনি। বিগত বছরের নাই এবছর অত্যন্ত সুন্দরভাবে আমাদের আয়োজন। পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি বর্বরতায় আরও ২ জন নিহত। কারাগার থেকে মুক্তির আনন্দ উদযাপন করায় আবারও আটক ১২ ফিলিস্তিনি। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচালক সহ এক গ্রামেরই ৩৭ জন, তাদের মধ্যে ৫ জন আবার একই পরিবারের। এরকম আরও ৪টি পরিবারের বেশ কয়েকজন আছেন এই তালিকায়। সব মিলিয়ে ১৯৬ জন কর্মকর্তা কর্মচারীর নিয়োগে স্বজনপ্রীতি সহ দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে আদালতে মামলাও করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। যদিও অভিযুক্তরা দাবি করছেন যথাযথ প্রক্রিয়াতেই চাকরি পেয়েছেন সবাই। তদন্ত করছে দুদক। শাহজাদপুরের প্রত্যন্ত পল্লী ব্রজবালা এই এলাকার সন্তান গোলাম সারোয়ার ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক। সম্প্রতি সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। তার গ্রামের ৩৬ জন চাকরি করছেন বিভিন্ন পদে, ৫ জন আবার একই পরিবারের সদস্য। গোলাম সারোয়ার আমার বন্ধু, তো ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা বড় পোস্টে চাকরি করে, সেই সুবাদে হয়তো এই চাকরিগুলো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুব, তার স্ত্রী ও শ্যালক সহ কয়েকজন আত্মীয় চাকরি করছেন শিক্ষা প্রতিষ্ঠানটিতে। সঙ্গীত বিভাগের চেয়ারম্যান রওশন আলমের ভাই ভাবি সহ ৫ জন এবং সাবেক রেজিস্ট্রার সোরাপ আলীর বেশ কয়েকজন আত্মীয় কর্মরত বিশ্ববিদ্যালয়ে। স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে মোট ১৯৬ জনকে নিয়োগের অভিযোগে মামলা করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। ভিসি ছিলেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, রেজিস্ট্রার সোরহাব আলী। তারা কিছু লোক তাদের আজ্ঞাবাহ আমি বলবো তাদের লোক নিয়োগ দেয়। সিলেকশন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওখানকার ৩ জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে। তো সেটা আমি গ্রহণ করিনি। আমি না গ্রহণ করে আমি আদালতে দ্বারস্থ হই। আমি হাইকোর্টে আবেদন জানাই, মামলা করি। বিষয়টি নিয়ে কথা বলতে চাই চাকরি পাওয়াদের সাথে, তবে রাজি হলেন না কেউ। পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুবও কথা বলতে রাজি নন। একটু আপনার সাথে কথা বলে তারপর প্রসিডিউরটা মেইনটেইন করে সেদিন বসি আমি, সমস্যা নাই। শুধু কর্মকর্তা কর্মচারী নয়, শিক্ষক নিয়োগেও আছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইলেন শিক্ষার্থীরা। দুর্নীতি নিয়োগ বাণিজ্যের কথা বলছেন, সেটা সত্যি, আমরা নিজেরাও শুনেছি। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলো মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। ছাত্রলীগের যারা ছিল এরা ছিল একেবারে গোলাম সারোয়ার গোয়াংদের পালিত লেলিত কুত্তা। আমরা চাই যে যেই দুর্নীতি করুক না কেন তার শাস্তি হতে হবে। এসব অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে মঞ্জুরি কমিশনের সদস্যরা। তদন্ত করছে দুদক। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে। বারবার বলেছি চরম ইমেজ ক্রাইসিসের মধ্যে আমরা আছি, এবং নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। ২০১৫ সালের ৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অস্থায়ী ক্যাম্পাসে ১২টি অনুষদের অধীনে চলছে শিক্ষা কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
রংপুরে হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নামে এক পথচারীকে হত্যা মামলায় সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলিয়া আদালত 3-এ নুরুজ্জামানকে হাজির করে পুলিশ। 15 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এর আগে গত রাতে রংপুর নগরীর পোস্ট অফিসের গলিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্না হত্যাকাণ্ড ছাড়াও রাজধানীর যাত্রাবাড়ি থানায় 2টি হত্যা মামলা এবং আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 15 দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। বিজ্ঞ আদালত ওনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোন সিসিটিভি ফুটেজ বা এমন কোন প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। জুলাই আগস্টের গণহত্যার সরাসরি নির্দেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও বিগত 15 বছরে ঘটা গুম খুনের নির্দেশদাতাও তিনিই ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। 5 আগস্টের পরও স্বেচ্ছাচারী গ্রেফতার আর প্রতিশোধমূলক সহিংসতা চলছে উল্লেখ করে এসব বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেই প্রতিবেদনে। পুরো প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওই রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। 50 পৃষ্ঠার সেই প্রতিবেদনের কপি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা গেছে জুলাই আগস্টের আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর সরাসরি নির্দেশ এসেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তদন্তকালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা কিছু পুলিশ সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে জুলাই আগস্টের বর্বরতার ভয়ানক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে ডিএমপির সদর দপ্তরে সিসিটিভি দেখে শীর্ষ কর্মকর্তারা এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যে দেখে মনে হচ্ছিল তারা ভিডিও গেম খেলছে। পায়ে নয় আন্দোলনকারীদের গুলি করা হয়েছে বুকের ওপর, ব্যবহার হয়েছে সীসার বুলেট। আশপাশের বাসাবাড়ির জানালা বা গেটে দাঁড়িয়ে থাকা মানুষের উপরও গুলি চলেছে যেন কেউ নৃশংসতার সাক্ষী হতে না পারে। শুধু জুলাই আগস্টের গণহত্যাই নয়, প্রতিবেদনে উঠে এসেছে গত 15 বছরের গুম খুনের চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে গত 15 বছর ধরে শেখ হাসিনার নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তারা পর্যায়ক্রমে বিরোধী দলের সদস্য, সমালোচক, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এক্ষেত্রে বানোয়াট মামলা দেয়া, নির্যাতন করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশিমতো গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিকে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই প্রতিবেদনে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বলা হয়েছে পুলিশ আবারও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো বাছ বিচার ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে স্বেচ্ছাচারী এমন গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করতে হবে, নইলে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে সংস্থাটি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দামি বানা না পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে আজ কোনো অবরোধ কর্মসূচি নেই বলে জানিয়েছেন তারা। টানা 3য় দিনের মতো অনশন করতে গিয়ে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 3 শিক্ষার্থী। অন্যান্যরা জানিয়েছেন ছাত্রদের দাবি নিয়ে খেলা শুরু করেছে বর্তমান প্রশাসন। আমরণ অনশন করতে গিয়ে অপ্রীতিকর কিছু হলে তার দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এছাড়া তাদের উপর অন্যায় অত্যাচার হলে দেশের ছাত্র সমাজ আরও গর্জে উঠবে বলে দাবি তিতুমির কলেজের শিক্ষার্থীদের। যারা অনশনে বসেছেন, আমরণ অনশনে, তারা ঘোষণা দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত দাবিটি মানা হচ্ছে ততক্ষণ এই আমরণ অনশন তারা চালিয়ে যাবেন।
আমি নিজে আমার অনশনে নেই, কিন্তু তাদের সাথে অবস্থান নিয়েছি। 5 জনটা যখন আমরা গণ অনশনের ডাক দিই তখন সেটা 12 জনে যেয়ে ঠেকে, এখন 12 জন আমরা অনশনে আছি। যতক্ষণ পর্যন্ত না সরকার থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে তিতুমির ভার্সিটি করা, ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি আমাদের থাকবে। দর্শক, তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি সেই খবর আপনাদেরকে বিরতিতে যাওয়ার আগে জানিয়েছিলাম। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছে সহকর্মী ভাস্কর ভাদুরী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। ভাস্কর, শিক্ষার্থীদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, তারা আসলে কি বলতে চায়, তাদের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। ভাস্কর। রেজা, প্রথমেই যেটা বলবো যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে যে বিষয়টি ছড়িয়ে পড়েছিল যে আজকে আমতলী ব্লকের সহ মহাখালী ব্লকের মতো কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটি কিন্তু নেই। অনশনরত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে এসেছেন অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা কিন্তু বলেছেন যে দুপুরের পর যখন বিভিন্ন পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে এসে যোগ দিবেন, তাদের সকলের সাথে কথা বলে কিন্তু তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পরবর্তীতে কী কর্মসূচি দেয়া যায় সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করা হবে। সে প্রেক্ষিতে বলা যায় এখন পর্যন্ত রাস্তা অবরোধ কিংবা রেলপথ অবরোধের কোনো কর্মসূচি কিন্তু নেই শিক্ষার্থীদের পক্ষ থেকে। আর তাদের সাথে যখন কথা বলছিলাম এর আগে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন মোট 3 দিনে গড়ালো এই আমরণ অনশন কর্মসূচি এবং 3 দিনে মোট 9 জন দিয়ে শুরু করেছিলেন। এই 9 জনের মাঝে ইতিমধ্যেই 4 জন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মাঝখানে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যে সকল অনশনরত শিক্ষার্থীদের রয়েছেন তাদের ক্ষেত্রে যদি নেতিবাচক কোনো ঘটনা ঘটে যায়, এমন যদি শঙ্কা থেকে থাকে, তাহলে তার পুরো দায়ভার কিন্তু সরকারকেই বহন করতে হবে বলে কিন্তু শিক্ষার্থীরা এখন থেকেই দাবি করছেন। এবং তার পাশাপাশি এও জানাচ্ছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি, সেই দাবিটি কিন্তু আজকের নয়, গত 28 বছর ধরে শিক্ষার্থীরা কিন্তু এমন দাবি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কিন্তু জানিয়ে আসছিলেন। কিন্তু তারপরে বিভিন্ন সরকার থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত তাদের সেই দাবিতে কিন্তু কর্ণপাত করেনি। তারা কিন্তু বলছেন যে ঘটনা যাই হোক, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ ভাস্কর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সব শঙ্কা কাটিয়ে টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার 58তম আসরের প্রথম পর্ব। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান শুরু করেছিলেন। মুসল্লিরা ধ্যানমগ্ন হয়ে ইমান আমলের এই বয়ান শোনেন। এখন খিত্তায় খিত্তায় চলছে তালিমের আমল। শুরায়ে নিজামের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমা মাঠে লাখো মুসল্লির উপস্থিতি এখন কানায় কানায় পরিপূর্ণ। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট 41 জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়া 30টির অধিক দেশের হাজারো বিদেশি মেহমানও ইজতেমায় অংশ নিয়েছেন। উর্দু ভাষার মূল বয়ানকে মূল মঞ্চের চারপাশে বিদেশি বিভিন্ন ভাষাভাষী মেহমানের জন্য বাংলা ছাড়াও ইংরেজি, আরবি, ফার্সি সহ কয়েকটি ভাষায় তাৎক্ষণিক ভাষান্তর করে শোনানো হচ্ছে। এদিকে আজ জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের। প্রথম পর্বের প্রথম ধাপ আজ শুক্রবার শুরু হয়ে রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমায় আগত সাধারণ মুসল্লিদের প্রত্যাশা তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধ ভুলে আবারও সবাই একত্রে দাওয়াতি কাজে অংশ নেবেন। এই বছরের ইজতেমা খুব সুন্দরভাবে হচ্ছে। যেই সংঘাত ছিল, যে একটা ভয় ছিল মানুষের মধ্যে যে এখানে হয়তো বা কোনো কিছু হবে, আলহামদুলিল্লাহ সেই ধরনের কোনো সংঘাত ঘটেনি। সুস্থ মাফিক ইজতেমা হচ্ছে, এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। বিগত বছরের নাই এবছর অত্যন্ত সুন্দরভাবে আমাদের আয়োজন, শৃঙ্খলা বাহিনী সবকিছু মিলিয়ে। তাছাড়া সর্বপ্রথম আমি যে কথাটা বলবো, 2 পর্বের হওয়ার কারণে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদের আয়োজন সুন্দরভাবে চলতেছে। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শামীম রেজা। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। শামীম, ইজতেমা এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেটি জানাবেন। একই সাথে একটু জানতে চাই যে আর কিছুক্ষণ পরেই তো জুমার নামাজ শুরু হতে যাচ্ছে, ফলে ঢাকা এবং ঢাকার আশপাশ এলাকা থেকে মুসল্লিরা নিশ্চয়ই ইতিমধ্যে ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। হ্যাঁ রেজা,
কিছুক্ষণ জুমার নামাজের এখনো বেশ কিছু সময় বাকি আছে, তবে জুমার নামাজ উপলক্ষে আসলে ইতিমধ্যেই বিশ্ব ইজতেমা মাঠের আশপাশের যেসব সড়কগুলো আছে সেগুলো মুসল্লিদের চাপে আসলে সেখানে চলাচল করাটাই অনেকটা দায় হয়ে পড়েছে। তবে এই মুহূর্তে বিশ্ব ইজতেমা মাঠে খিত্তায় খিত্তায় তালিমের আমল বিষয়ক আলোচনা চলছে, যেখানে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা সাথীদের উদ্দেশ্যে নানান বয়ান দিচ্ছেন, যা জুমার নামাজের আগ পর্যন্ত চলবে। এখানে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা বিভিন্ন আমলের পাশাপাশি নানা দিক নির্দেশনাও দিচ্ছেন। মুরব্বীদের তালিম ও জুমার নামাজে অংশ নিতে ইতিমধ্যে আসলে মাঠে ভিড় করেছেন মুসাল্লিরা, এবং এই জুমার নামাজে অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে মুসল্লিরা তাদের চাওয়া পাওয়া প্রাপ্তির বিষয়গুলো মহান আল্লাহর দরবারে তারা প্রার্থনা করবেন এবং তারা আশা করেন তাদের প্রত্যাশিত ফল তারা মহান আল্লাহর কাছ থেকে পাবেন, এমন প্রত্যাশায় জুমার নামাজে অংশগ্রহণ করবেন এখানে আসা। ধন্যবাদ শামীম, থাকুন আপনি, আপনার মাধ্যমে আরো পরবর্তীতে বিস্তারিত দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, বিমান থেকে চালানো হচ্ছে হামলা, হচ্ছে বন্দুকযুদ্ধ। শুক্রবার জেনিন শরণার্থী শিবিরে বন্দুকযুদ্ধে প্রাণ গেছে 2 ফিলিস্তিনির। এ সময় নিহত হয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে জেনিনের পর এবার তুলকারেমেও শুরু হয়েছে ইসরায়েলি বোমাবর্ষণ। স্থানীয় গণমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে জানানো হয়েছে অঞ্চলটি একটি হাসপাতালে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি কারাগার থেকে বন্দীদের মুক্তির আনন্দ উদযাপন করায় আবারও আটক করা হয়েছে 12 ফিলিস্তিনিকে। পূর্ব জেরুজালেম থেকে তাদের আটক করে ইসরায়েলি পুলিশ। এর আগে বন্দীদের মুক্তি দেওয়া নিয়েও খামখেয়ালি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কান ইউনিসে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সময় ভিড় হওয়ার মেজাজ হারান তিনি।